ড্রাকুলা আলমের মেয়ের অবস্থা দেখে মনে হচ্ছে যে শাকা চৌধুরী, মতুর রহমান নিজামী, কামরুজ্জামান, মুজাহিদি নিজামী, এদের কারোরই ঘরে কোনো সন্তান টন্তান নাই, এদের কারোরই কোনো বাবা নাই। ভালোবাসা, ভালো লাগার অধিকার এদের মধ্যে নাই, এদের জন্য প্রযোজ্য নয়। বাবাকে কবর দেওয়ার অধিকার, বাবার মুখটা দেখার অধিকার, শেষ মুহূর্তে বাবার মরার মুখটাকে জড়িয়ে ধরে একটুখানি চুমু খাওয়ার অধিকার, কান্নার অধিকার, কবর দেওয়ার অধিকার, জানাজার অধিকার, মোনাজাতের অধিকার, জিয়ারতের অধিকার, এগুলো ওদের বেলায় প্রযোজ্য না। ওরা মানুষ না, ওরা পাথর, ওদের সন্তান হয় না, ওদের ঘরে কোনো সন্তান নাই, ওদের কোনো বাবা মা নাই, ওদের কোনো স্ত্রী নাই, ওদের কোনো স্বামী নাই, ওরা সব পাথর, ওরা সব আকাশ থেকে এসেছে। ড্রাকুলা আলমের মেয়ের অবস্থা দেখে মনে হচ্ছে যে বাবাকে বিদায় জানানোর অধিকার শুধুমাত্র আল্লাহ তাকেই দিয়েছে, এবং 1500 বছর আগে ওহী পাঠানো হয়েছে তাদের জন্য, স্পেশাল ওহী, যেন বাবাকে তারা মরার পরে কবর দিতে পারে, কাঁদতে পারে, ধরতে পারে, ছুঁতে পারে, স্পর্শ করতে পারে, গন্ধ শুকতে পারে, আদর করে একটা চুমু দিতে পারে। 1500 বছর আগে ড্রাকুলা আলমের পরিবারের জন্য একটা ওহী পাঠিয়েছিলেন বোধহয় আল্লাহ, যে এইভাবে সে তার বাবার লাশবাহী ট্রাকটাকে ধরে কাঁদতে পারে, আদর করতে পারে, চুমু খেতে পারে, বাবার মুখ দেখতে পারে, বাবাকে বাবা বাবা বলে চিৎকার করে কেঁদে জানাতে পারে যে বাবাকে সে কত ভালোবাসে। কিন্তু ওই যে পরিবারগুলা যাদেরকে ফাঁসি দিল, তার অবস্থা দেখে মনে হচ্ছে যে তাদের কারোই বাবাকে জড়িয়ে ধরে কান্নার অধিকার, দেখার অধিকার, বিদায় জানানোর অধিকার, ভালোবাসার অধিকার, কবরের অধিকার, জিয়ারতের অধিকার নট অ্যাপ্লিকেবল। মেয়েটি কিন্তু অ্যাডাল্ট, মেয়েটি কিন্তু সব জানে, সব বুঝে। মেয়েটি কিন্তু জানতো তার বাবা যে একটা ওয়ার ক্রিমিনাল, তার বাবা যে মন্ত্রী হওয়ার জন্য, টাকার জন্য মানুষ খুন করছে, তার বাবা যে অ্যাটর্নি জেনারেলের পদে থেকে পাওয়ার অ্যাবিউজ করে শেখ হাসিনাকে খুশি করার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, টাকার জন্য মানুষ খুন করছে। মেয়েটি অ্যাডাল্ট, মেয়েটি জানতো এটা অন্যায়। মেয়েটি অ্যাডাল্ট, মেয়েটি জানতো যে একজন অ্যাটর্নি জেনারেল আর যাই হোক মানুষ খুন করতে পারে না। মেয়েটি জানতো এটা একটা ষড়যন্ত্রের ট্রাইব্যুনাল। মেয়েটি জানতো এখানে মানুষ খুন করা হচ্ছে, অন্যায়ভাবে জেনোসাইড করা হচ্ছে ফর দ্য পাওয়ার, টাকার জন্য, মন্ত্রিত্বের জন্য, ক্ষমতার জন্য। শেখ হাসিনার নেতৃত্বে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল নামের একটা ভয়ঙ্কর একটা ম্যাস মার্ডারের জায়গা খুলে বসে তার বাবা অন্যায়ভাবে ঠান্ডা মাথায় মানুষ খুনের প্লট বানিয়ে দিচ্ছে শেখ হাসিনাকে, এবং সেই প্লট অনুযায়ী এই মামলাটাকে পরিচালনা করে আদালত থেকে ফাঁসির হুকুম দেওয়া হচ্ছে এবং এরা ঝুলে যাচ্ছে। এই যে নিরীহ মানুষগুলোকে খুন করা হলো, সে কিন্তু একজন মানুষ, সে একজন মেয়ে, সে একজন অ্যাডাল্ট। সে কিন্তু জানতো এই মানুষগুলোকে ঠান্ডা মাথায় খুন করা হচ্ছে, কিন্তু এগুলোকে বন্ধ করার জন্য এই মেয়েটির যে সিভিক দায়িত্ব রয়েছে, তার যে ধর্মীয় নীতিনৈতিকতা এবং মূল্যবোধের জায়গা থেকে তার বাবাকে সুপথে আনার জন্য, তার বাবাকে বোঝানোর জন্য, তার বাবাকে এই পাপ কাজ থেকে বিরত করার জন্য তার যে দায়িত্ব ছিল, সে কিন্তু অ্যাডাল্ট, সে কিন্তু করে নাই। সে কিন্তু জানে মারা যাওয়ার পরে একদিন আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে যে তোমার বাবা যে ক্রাইমগুলো করেছিল
তোমাকে তো আমি বুদ্ধি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলাম, তুমি তোমার দায়িত্ব পালন করেছো নাকি? তখন সে কি জবাব দেবে? সে কিন্তু জানতো তার বাবা খুন করছে এবং সেই খুনকে তারা সাপোর্ট করছে, এবং এই খুনাখুনি টাকা দিয়ে তারা পরিবারে মার্সিডিজ গাড়ি চালাচ্ছে, তারা বড় বড় BMW গাড়ি চালাচ্ছে, তারা বড় বড় হোটেলে গিয়ে লাঞ্চ করছে, কারণ তাদের বাবা ঘুষের টাকা দিয়ে, মানুষ হত্যার টাকা দিয়ে তাদেরকে প্রতিপালন করছে, সংসার চালাচ্ছে। সুতরাং এই ক্রাইমের পার্টনার ইকুয়ালি এই ব্যক্তিও কিন্তু, যে ব্যক্তি অ্যাডাল্ট হয়েও তার বাবাকে এই খুনাখুনি থেকে প্রতিহত করার জন্য তার সিভিক ডিউটি সেটা পালন করে নাই। মেয়েটির ভাগ্য অনেক ভালো, এই মেয়েটির ভাগ্য খুবই ভালো, কারণ 1 কোটি জুতার বাড়ি, 1 কোটি জুতা বৃষ্টি, 1 কোটি মানুষের থুতু, 1 কোটি মানুষের ঘৃণা, 1 কোটি মানুষের লাঠির বাড়ি, 1 কোটি মানুষের হাত থেকে মিষ্টির যে মানে কি মিষ্টির পাহাড়, মিষ্টির বৃষ্টি লাশবাহী গাড়ির উপরে, যেটা হওয়া উচিত ছিল, যেটা যে দৃষ্টান্ত আমরা দেখেছি অতীতে, যে দৃষ্টান্ত করে আমি সন্তোষের আমাদেরকে দেখিয়ে দিয়েছে, যে দৃষ্টান্ত আমরা সেন্ট্রাল জেলের সামনে বারবার কাদের মোল্লা, শাকা চৌধুরী, কামরুজ্জামান, মতিউর রহমান নিজামী, সবার বেলাতে, প্রত্যেকের বেলাতে অ্যাম্বুলেন্সগুলোর উপরে তারা যেভাবে ঝাঁপিয়ে পড়তো, লাঠি নিয়ে, জুতা নিয়ে, ঝাড়ু নিয়ে, লাশগুলোর উপরে যেভাবে তারা সন্ত্রাসী কায়দায় এগুলো আক্রমণ করত সেন্ট্রাল জেলের সামনে, আমরা দেখেছি এই লাশগুলোর উপরে তাদের যে ঘৃণা, তাদের যে জুতা বৃষ্টি, তাদের যে লাঠি পেটা, কবরের মধ্যে গিয়ে তারা যে অত্যাচার করছে, কবরের মধ্যে সন্ত্রাসী করছে, কবরের মধ্যে জুতা পেটা করছে, কবর থেকে নাম ফলক তুলে নিয়ে আসছে, কবরের মধ্যে হামলা করছে, জিয়ারতে হামলা করছে, মোনাজাতে হামলা করছে। আমরা কিন্তু এই ড্রাকুলা আলমের বেলাতে এই দৃশ্যটা দেখলাম না, কেউই করলো না। বিএনপি, জামায়াত এবং শিবির কেউই করলো না। এরা কেউই তাদের যে অ্যাঙ্গার, তাদের যে প্রতিশোধ, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন অ্যান্ড শুড বি, মাস্ট বি। কারণ যে অন্যায়টা যে করেছে, যে অন্যায় সেই পরিবারগুলোর প্রতি এই অ্যাটর্নি জেনারেল ড্রাকুলা আলম করেছে, সে মার্ডার প্লট সাজিয়ে তাদেরকে ফাঁসি মঞ্চে পাঠিয়ে একদম নিরীহ নির্দোষ মানুষগুলোকে যেভাবে খুন করলো, 1 কোটি জুতার বাড়ি না খেয়ে সে কিভাবে কবরে গেল। আই ওয়ান্ডার, মেয়েটির ভাগ্য এত ভালো যে আমার বাবা কাদের মোল্লা, শাকা চৌধুরী নয়। মেয়েটির ভাগ্য বলো আমার বাবা কামরুজ্জামান কিংবা মতিউর রহমান নিজামী নয়, আমার বাবা এই শহীদদের একজনও নয়। কারণ আমি গ্যারান্টি দিতে পারতাম না, আমি বিএনপি, জামায়াত এবং শিবিরকে বলবো না, বলতে পারি না, তাদেরকে আমি অন্যায় করতে বলতে পারি না, কিন্তু আমার বাবা যদি কাদের মোল্লা হতো কিংবা শাকা চৌধুরী হতো, এদের উপরে যে অত্যাচারটা করা হয়েছে, এদের কবরের উপর যে অত্যাচার করা হয়েছে, এদের লাশের উপরে যে অত্যাচার করা হয়েছে, এদের জানাজার উপর যে অত্যাচার করা হয়েছে, এদের জীবনের উপর যে অত্যাচার করেছে, এদেরকে যেভাবে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে, ঠান্ডা মাথার খুন, আমি হলে পরে অন্তত পক্ষে আমি যদি ঢাকায় থাকতাম আর আমার বাবা যদি শাকা চৌধুরী হতো, অন্তত পক্ষে একজনের জুতার বাড়ি না খেয়ে এই ড্রাকুলা আলম কবরে যেতে পারতো না। দ্যাট আই ক্যান টেল ইউ ফর শিওর। সেটা আমার দায়িত্ব। আমি জামায়াত, বিএনপি, শিবিরকে এ কথা বলতে পারি না, তারা কেন করলো না আই ডু নট নো। কিন্তু আমি হলে পরে, একজনের জুতার বাড়ি হলে পরেও এই লাশবাহী গাড়িতে আমি কিন্তু দিতাম, কারণ আমি সন্ত্রাসীরা আমাদেরকে কতবার যে এটা করে দেখিয়ে দিয়েছে, শিক্ষা দিয়েছে তাদের স্কুলে, যে লাশকে জুতা পিটা করো, লাশকে ঝাঁতা পিটা করো, লাশের উপর থুতু ফেলা, লাশের কবরে গিয়ে মূত্রপাত করো, এই যে কতবার আমাদেরকে শিক্ষা দিয়েছে তাদের স্কুলে, আওয়ামী স্কুলে, এর কোনো অন্ত নাই। সুতরাং তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমার বাবা শাকা চৌধুরী হলে পরে, আমি জীবনের ঝুঁকি নিয়ে হলে পরেও, একবার হলে পরেও, একটা জুতার বাড়ি হলে পরেও আমি কারণ আমি তাকে যা করতে দেখেছি, যে সমস্ত ক্রাইম করতে, মার্ডার করতে দেখেছি, এই সিরিয়াল মার্ডারার এই ড্রাকুলা আলম আমার জুতার বাড়ি না খেয়ে, আমি অন্যদের কথা বলতে পারি না, আমার জুতার বাড়ি না খেয়ে সে কোনোদিন কবরে যেতে পারতো না। বিএনপি, জামায়াত, শিবির এই কাজটা করবে না, কারণ তারা কখনো এই কাজটা করে না। আওয়ামী সন্ত্রাসের যে কাজটা করে, কবরে গিয়ে প্রস্রাব করে, কবরের মধ্যে জুতা মারে, কবরের মধ্যে থুতু মারে, কবরের মধ্যে মিষ্টি বেলা, কবরের মধ্যে তারা শাহবাগ গণজাগরণ মঞ্চে যে সমস্ত ঘটনা ঘটিয়েছে, সেন্ট্রাল জেলের সামনে যেটা করেছে, অ্যাম্বুলেন্সের উপর হামলে পড়া, এরা কিন্তু সেটা করে না। কারণ এদের নীতি নৈতিকতা, বিশেষ করে জামায়াত এবং শিবির কখনো এটা করবে না। তাদের চরিত্র এত ভালো, জামায়াতের শিবিরের চরিত্র এত উন্নত, এত মূল্যবোধ, তারা এত ধর্মীয় ও মূল্যবোধের মধ্যে থেকে সবকিছু পালন করে তারা যেইভাবে ধৈর্য দেখিয়েছে, এটা আনপ্যারালেল। তারা কিন্তু আক্রমণ করতে চাইলে পরে পারতো না, এটা বলা যাবে না। চাইলে পরে তারা কিন্তু প্রতিশোধ দিতে পারতো,
চাইলে পরে কাদের মোল্লার সন্তান প্রতিশোধ নিতে পারতো। শাকা চৌধুরী, মুজাহিদি জীবনের ঝুঁকি নিয়ে অন্তত একটা জুতো তারা মারতে পারতো, কিন্তু তারা মারে নাই। কারণ এই কাজটা তারা করবে না, কারণ তাদের চরিত্র উন্নত, তাদের চরিত্র ভালো, তাদের চরিত্র ধর্মীয় মূল্যবোধের উইদিন। তারা প্যারিমিটার ক্রস করে কখনই কোনো অন্যায় করে নাই। এই ধরনের যে লাশের উপরে আক্রমণ, যেটা আওয়ামী সন্ত্রাসীরা করেছে, লাশের উপরে, জানাজার উপরে, কবরের উপরে, নাম ফলকের উপরে, কবর পর্যন্ত জিয়ারত করতে দেয় না, পরিবারগুলোকে জানাজা শরীক হতে দেয় না, এই শহীদ পরিবারের সন্তানদেরকে কবর দিতে দেয় নাই, জানাজা দিতে দেয় নাই। তার নিজেরা এইগুলাকে দাফন করেছে রাত অন্ধকার সন্ত্রাসী কায়দায়। কাদের মোল্লার ছেলে, শাকা চৌধুরীর ছেলে, এদেরকে লাশের অধিকার কিন্তু দেওয়া হয়নি। আজকে মাহবুবে আলমের মেয়ে যেভাবে লাশবাহী গাড়ি ধরে কান্নাকাটি করছে, আমরা কিন্তু শহীদদের পরিবারের কারো সন্তানকেই লাশবাহী গাড়ির ধারে কাছে যাওয়া দূরে থাক, কয়েক মাইল দূরে এদেরকে বন্দুকের নলে ঘিরে ফেলা হয়েছিল। এই অধিকার কিন্তু তারা পায় নাই, এই অধিকার কিন্তু তাদেরকে এক্সারসাইজ করতে দেওয়া হয় নাই, এই অধিকার থেকে তারা কিন্তু বঞ্চিত হয়েছে। আজকে ডাকুল আলমের মেয়ে যেভাবে তার বাবের লাশবাহী গাড়ি ধরে কান্না করছে, এই দৃশ্য কিন্তু আমরা শহীদদের পরিবারের কাউকে এক্সারসাইজ করতে দেখি নাই। কারণ এই রাষ্ট্র বন্দুকের নলে মেক শিওর করেছে যে এরা তাদের এই প্রিয়জনদের লাশকে তাদের চুমু খেতে না পারে, শেষ মুহূর্তে বিদায় জানাতে না পারে। এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড, এইটার জন্য যে অ্যাঙ্গার, যে ক্রোধ, 1 কোটি জুতার বাড়ি না খেয়ে কোনো মতেই তার কবরে যাওয়াটা সমীচীন বলে আমি মনে করি না। কিন্তু আমার বাবা হলে পরে, জীবনের ঝুঁকি নিয়ে হলে পরে, একটা জুতার বাড়ি এই ডাকুল আলমকে খেয়ে তারপরে কবরে যেতে হতো, দ্যাট আই ক্যান গ্যারান্টি। কিন্তু তাদের ব্যাপারে আমি বলবো না, এটা আমি করতেও বলবো না। বাট আমার মনে একটা দুঃখ যে আমি এই 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 ড্রাকুলাটাকে আপসাইড ডাউন ফাঁসির মঞ্চে দেখলাম না। নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে রক্ত পড়ছে, কাদের মোল্লার মতো, নিজামীর মতো, শাকা চৌধুরীর মতো। আমি কিন্তু সেই রকম একটা রক্ত মাখা মুখের ড্রাকুলা আলমকে দেখতে চেয়েছিলাম। কিন্তু আমার মনে যে দুঃখ, সারা জীবনে এই দুঃখটা থেকে যাবে, আমি মারা যাবে এই দুঃখ নিয়ে। কারণ সে যে ক্রাইম করেছে, হিটলারও টেকেনি, ফেরাউনও টেকেনি। হাসিনা রেজিমেন্ট ফল করবেই এবং এরা ফাঁসির মঞ্চে যাবেই। কিন্তু তার আগেই ড্রাকুলা আলম অতি অল্প খরচে, অতি অল্প মূল্যে, অতি অল্প মূল্য দিয়ে চলে গেল। মানে আমি বলবো যে হিংসে করার মতো চলে গেল, হিংসে করার মতো চলে গেল। কারণ সে যদি শেষ পর্যন্ত বেঁচে থাকতো, আইসিটি ট্রাইব্যুনালে যাওয়া পর্যন্ত বেঁচে থাকতো, তাহলে পরে অবশ্যই তার গলার মধ্যে ফাঁসির দড়ি এবং তার জিহ্বা 1 হাত লম্বা বেরিয়ে আছে, নাক চোখ মুখ দিয়ে রক্ত পড়ছে, আপসাইড ডাউন এ ড্রাকুলা আলম ঝুলছে অন্য সবার সঙ্গে। এই দৃশ্যটাকে, এই পরিস্থিতির সম্মুখীন তাকে হতেই হতো। কিন্তু আমার দুঃখ যে জায়গায়, আমার কষ্টটা যেখানে, আমি দেখে যেতে পারলাম না। কারণ তার আগেই সে মরে গেল, তার আগেই মাহবুবে আলম চলে গেল। কিন্তু আইসিটি কোর্টে তাকে ঝুলাতাম যদি সে বেঁচে থাকতো, এবং সেটা হবেই। টাইম ইজ কামিং। শেখ হাসিনা রেজিমেন্টে যারাই ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে অংশ নিয়েছে, এদের প্রত্যেকের ফাঁসি হবে। যারা যারা জীবিত থাকবে, ইচ এন্ড এভরি সিঙ্গেল ওয়ান উইল গো দেয়ার। কিন্তু আমার কষ্ট হচ্ছে যে আমি সেই পর্যন্ত মানে বেঁচে থাকতে পারলাম না। মানে তার আগেই মাহবুবে আলম চলে গেল এবং আমাকে চলে যেতে হবে। হয়তো পরবর্তীতে অনেকেই দেখবে, কিন্তু আমি দেখে যেতে পারলাম না মাহবুবে আলমকে ফাঁসিতে লটকানো অবস্থায়। ওইটা আমার মনে একটা বড় কষ্ট। দ্যাটস অল।